অধিকাংশ বাঙালির মতন আমিও সিরাজউদ্দৌলাকে চিনেছিলাম লট্ট কোম্পানির যাত্রাপালা থেকে, এবং অন্য সবার মতোই আমিও বিশ্বাস করে এসেছি যে বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। বিশেষ এজেন্ডা দ্বারা অনুপ্রাণিত আমাদের ইতিহাস গত ২৫০ বছর ধরে সবাইকে সেই শিক্ষাই দিয়ে এসেছে। যার জন্মের দূর দূর সম্পর্কে কোথাও বাংলার সাথে বিন্দুমাত্র যোগ নেই, এমনকি বাংলা ভাষা পর্যন্ত জানতেন না, তাকে বানানো হয়েছে বাঙালি জাতীয়তাবাদের নায়ক। রাষ্ট্রযন্ত্র উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাধারণ মানুষের চোখে ঠুলি পরিয়ে যে মিথ্যা ইতিহাসের পরম্পরা সৃষ্টি করেছে, সেই ইতিহাস নয়, বরং প্রকৃত ইতিহাসের আলোকে সিরাজউদ্দৌলাকে অনুসন্ধান করার চেষ্টা করা যাক। সিরাজউদ্দৌলা কি বাঙালি বা ভারতীয় ছিলেন? তিনি আসলে কোথাকার লোক ছিলেন? সিরাজের দাদু আলীবর্দী খানের কোনো ছেলে ছিল না, তার ছিল ৩ কন্যা। ৩ কন্যাকেই আলীবর্দী তার নিজের বড় ভাই হাজী আহম্মদের ৩ ছেলের সাথে বিয়ে দেন। ইসলাম ধর্মে এর প্রচলন আছে। সিরাজের দাদু আলীবর্দী ও ঠাকুরদা হাজী আহম্মদের বাবা ছিলেন মির্জা মুহাম্মদ, যিনি ছিলেন তুর্কি বংশোদ্ভূত, অর্থাৎ পিতৃকুল এবং মাতৃকুল উভয় দিক থেকেই সিরাজউদ্দৌলা ছিলেন তুর্কি, বাঙালি বা ভারতীয় কখনোই নয়। মির্জা মুহাম্মদের স্ত্রী মানে সিরাজের ঠাকুরমা ছিলেন ইরানের খোরাসানের এক তুর্কি উপজাতির মেয়ে। তার ঠাকুরদা আবার ছিলেন আওরঙ্গজেবের সৎ ভাই, যারা উজবেকিস্তান থেকে এসে ভারতবর্ষ দখল করেছিল। তাছাড়া আলীবর্দী খান বাংলায় এসেছিলেন ১৭২০ সালে, অর্থাৎ কোনো দিক থেকেই সিরাজউদ্দৌলার কোনো প্রকার বাঙালি বা ভারতীয় যোগাযোগ নেই। এই হলো স্বাধীন নবাবের বংশ পরিচয়। সিরাজ কি বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন? সিরাজউদ্দৌলার স্বাধীন নবাবিত্ব নির্জলা মিথ্যাচার। সঠিক তথ্য হল সিরাজ কোনো নবাবই ছিলেন না, ছিলেন একজন অবৈধ দখলদার। সেই সময় পুরো ভারতবর্ষের শাসন ক্ষমতা ছিল দিল্লির সম্রাটের হাতে, অর্থাৎ দিল্লির সম্রাটের আঞ্চলিক প্রতিনিধি ছিলেন বাংলার নবাব। তার মানে বাংলার নবাব কখনোই স্বাধীন ছিলেন না। নবাব হওয়ার জন্য তখন দিল্লির পরোয়ানা বা অনুমোদনের প্রয়োজন হতো। আলীবর্দীর সেই অনুমোদন ছিল, কিন্তু সিরাজউদ্দৌলার ছিল না, অর্থাৎ সিরাজউদ্দৌলা ছিলেন একজন অবৈধ দখলদার। বৈধ অনুমতি তার ছিল না। তিনি না ছিলেন স্বাধীন নবাব, আর না ছিলেন বৈধ নবাব। সিরাজউদ্দৌলা নাকি একজন প্রজাহিতৈষী শাসক ছিলেন। ব্রিটিশ আমলের কিছু নাট্যকার ব্রিটিশ বিরোধী জনমত সৃষ্টির উদ্দেশ্যে তেমন কোনো জুৎসই ঐতিহাসিক চরিত্র না পেয়ে সিরাজউদ্দৌলাকেই ব্রিটিশ বিরোধী নায়ক হিসেবে তুলে ধরার জন্য এই অপকর্মটি সম্পাদন করেছেন। অর্থাৎ শুধুমাত্র নাটকের নায়ক বানানোর জন্যই আগাপাশতলা অত্যাচারী দুরাচার সিরাজউদ্দৌলা হয়ে গেলেন একজন প্রজাবৎসল শাসক। আসল সিরাজউদ্দৌলার চরিত্র কেমন ছিল? এই প্রসঙ্গে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার লিখিত বাংলার ইতিহাসের প্রথম অধ্যায়ে বলেছেন, সিরাজউদ্দৌলা সিংহাসনে অধীরূঢ় হইয়া মাতামহের পুরাণ কর্মচারী ও সেনাপতিদিগকে পদচ্যুত করিলেন। কুপ্রবৃত্তির উত্তেজক কতিপয় অল্পবয়স্ক দুষ্ক্রিয়াসক্ত ব্যক্তি তার প্রিয়পাত্র ও বিশ্বাসভাজন হইয়া উঠিল। তাহারা প্রতিদিন তাহাকে কেবল অন্যায্য ও নিষ্ঠুর ব্যাপারে অনুষ্ঠানের পরামর্শ দিতে লাগিল। ওই সকল পরামর্শের এই ফল দর্শিয়াছিল যে তৎকালে প্রায় কোনো ব্যক্তির সম্পত্তি বা কোনো স্ত্রীলোকের সতীত্ব রক্ষা পায় নাই। সিরাজের সমকালীন ঐতিহাসিক গোলাম হোসেন, পলাশী যুদ্ধ কাব্যে নবীনচন্দ্র বা স্যামুয়েল চার্লস তার বেঙ্গল ইন 1756-57 সুস্পষ্ট বর্ণনা আছে কিভাবে সিরাজের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। চাইলে যে কেউ ইন্টারনেটে এখন এসব লেখা পড়ে দেখতে পারেন। পলাশী যুদ্ধ কাব্যের প্রথম স্বর্গে নবীনচন্দ্র স্পষ্ট লিখেছেন, যবনের অত্যাচার করি দর্শন, বিমল হৃদয় পাছে হয় কলুষিত, ভয়েতে নক্ষত্রমালা লুকায়ে বদন, নীরবে ভাবিছে মেঘে হয়ে আচ্ছাদিত। সেই আমলে লেখা ইব্রাতি আরবাব ই বসর গ্রন্থে সিরাজকে লঘুচিত্ত, একগুয়ে, বদমেজাজি, অধীর ও মুখ খারাপ এবং কাউকে রেহাই দিয়ে কথা বলতো না বলা হয়েছে। শিয়ারুল মুজাক্কারিনে বলা হয়েছে, সিরাজ কর্কশ ও অভদ্র কথাবার্তা এবং সরকারি কর্মচারীদের ঠাট্টা ও উপহাস করায় সকলের মনে ক্ষোভ ছিল। সিরাজ কি একজন কমপ্লিট ফ্যামিলি পার্সন ছিলেন?
এই মিথের জন্ম বিভিন্ন সিনেমা নাটক থেকেই হয়েছে, যেখানে তাকে একজন আদর্শ নাতি, আদর্শ স্বামী, আদর্শ বাবা সহ দুনিয়ার যা কিছু আদর্শ আছে সব বানানো হয়েছে। অথচ অনেকেই হয়তো জানে না যে ক্ষমতা দখলের জন্য সিরাজ একবার তার নিজের দাদু আলীবর্দীর বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করেছিলেন। বিহার থেকে সৈন্য সামন্ত নিয়ে মুর্শিদাবাদে এসে পড়েছিলেন দাদুকে হত্যা করে সিংহাসন দখল করার জন্য। যে দাদু কিনা পুরো পরিবারের বিরুদ্ধে দাঁড়িয়ে সিরাজকে অন্ধভাবে ভালোবাসত, অনেক কাঠখড় পুড়িয়ে আলীবর্দী সেই ঝামেলা সামলেছিলেন। সিরাজের প্রথম সন্তানের জন্ম হয়েছিল তার বিয়ের আগেই। মোহনলালের বোন মাধবীর সাথে সিরাজের অবৈধ সম্পর্ক ছিল। তাদের দুজনের অবৈধ সন্তানের জন্মের পরে তার দায়িত্ব নেওয়ার জন্য মাধবী সিরাজকে জোর করলে সিরাজ একটি ঘোড়ার পিঠে বাচ্চাটাকে বেঁধে ছেড়ে দেয়। তখন মোহনলাল গিয়ে সেই বাচ্চাকে উদ্ধার করে, আর আলীবর্দী সব কিছু জানার পরে মাধবীকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে সিরাজের সাথে বিয়ে দেন। অধ্যাপক অমলেন্দু দে রচিত সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে বইটি পড়ে দেখতে পারেন। সিরাজ কি আলীনগরের যুদ্ধ করেছিলেন বাঙালির কল্যাণের উদ্দেশ্যে? যেহেতু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই, তাই স্বাভাবিকভাবেই এখানে বাঙালি সেন্টিমেন্টকে প্রভাবিত করা যেতেই পারে। কিন্তু আসল ঘটনা হলো এই যে ব্রিটিশদের পতনের পর সিরাজউদ্দৌলার সৈন্যরা কলকাতার বাঙালি অধ্যুষিত এলাকায় ঢুকে পড়ে প্রবল লুটপাট এবং হত্যাকাণ্ড চালায়। ব্রিটিশদের বাঙালি চাকরদের উপরেও সাংঘাতিক অত্যাচার করে। কলকাতার যাবতীয় অট্টালিকা তারা গুড়িয়ে দেয় সিরাজউদ্দৌলার নির্দেশে। রেহাই পায়নি হতভাগ্য চাকরদের বাসগৃহগুলিও। সূত্র মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের জীবনচরিত, পৃষ্ঠা 73-74। তাই ইতিহাসের উপরে চাপা দিয়ে রাখা মিথ্যার আবরণ সরিয়ে যা পাওয়া যায় তা হল 1757 সালে পলাশীর যুদ্ধে বাংলা পরাধীন হয়নি, বরং হাজারখানেক বছর ধরে হাত বদলাতে থাকা পরাধীনতার শিকলের আর একবার হাত বদল হয়েছিল। শুধু এদেশ আগেও পরাধীন ছিল, সেদিন শুধুমাত্র প্রভু বদল হয়েছিল। মধ্য এশীয় প্রভুদের হাত থেকে বাংলার অধিকার ব্রিটিশ প্রভুদের হাতে হস্তান্তর হয়েছিল মাত্র।